পাঠ করছি বাসুদেব চ্যাটার্জির লেখা গল্প আরোহণ। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের এক অডিটোরিয়াম হল। আয়োজন এক বিশেষ অনুষ্ঠানের। তরুণ সাব ইন্সপেক্টর আকাশ চ্যাটার্জিকে আজ পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তার কর্মক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য সম্বর্ধনা দেওয়া হবে। উপস্থিত রাজ্য পুলিশের বিশেষ পদমর্যাদার আধিকারিকগণ, ডিজি অ্যান্ড আইজিপি, এডিজি, আইজি আরও অনেকেই সভামঞ্চ অলঙ্কৃত করে বসে আছেন। সকলের সংক্ষিপ্ত বক্তব্যের পর আসে সেই মুহূর্ত। ধীর এবং বলিষ্ঠ পদক্ষেপে মঞ্চে উঠে আসে দীর্ঘদেহী আকাশ চ্যাটার্জি। করতালিতে মুখরিত চারিদিক। আজ অডিটোরিয়াম হলে সাংবাদিক থেকে সাধারণ মানুষ সকলের অবারিত দ্বার। আকাশ অপরাধ দমনে যতটা করা, আবার নিপীড়িত মানুষের প্রতি ততটাই সংবেদনশীল। সাধারণ মানুষের মধ্যে ভীষণ জনপ্রিয়। সকলের পুলিশ নামের প্রতি যে একটা অনীহা, ভীতি, ঘৃণা, আকাশ সেই মিথটাকে ভাঙার জন্য বদ্ধপরিকর। সেই লক্ষ্যে অনেকাংশে সফল সে। আকাশ তার বক্তব্য শুরু করে। বরাবরই প্রচার বিমুখ সে। আকাশের বক্তব্যে উঠে আসে সংক্ষিপ্ত কিছু কথা, বেশিরভাগটাই ডিপার্টমেন্টকে নিয়ে। তার প্রতিটি আইনি পদক্ষেপে ডিপার্টমেন্ট তাকে কিভাবে সহযোগিতা করেছে সেই সব, আর সকলকে ধন্যবাদ জ্ঞাপন। বক্তব্য শেষে মঞ্চ থেকে নেমে আসার সময় হঠাৎ এক সাংবাদিকের প্রশ্ন আকাশকে, এই যে আপনি নিজ ক্ষেত্রে এত উজ্জ্বল, আপনার এই অসাধারণ সাফল্যের পিছনে কার অবদান সব থেকে উল্লেখযোগ্য? হঠাৎ অনভিপ্রেত প্রশ্নের সম্মুখীন হয়ে খানিক আশ্চর্য হয় আকাশ। পরক্ষণেই নিজেকে সামলে নেয়। হঠাৎ এই প্রশ্নের কারণ? দেখুন, আপনার জীবন সম্বন্ধে জানার আগ্রহ সকলের। আপনি পাবলিসিটি পছন্দ করেন না, তাই আপনার জীবন সম্বন্ধে আমরা কেউ অবহিত নই। প্রশ্নটা অনেকের মনেই হয়তো জাগছে, কিন্তু কেউ সাহস করে জিজ্ঞাসা করতে পারছে না, তাই আমি করে ফেললাম। স্মিত হাসি দেখা যায় আকাশের ঠোঁটের ফাঁকে। হাসলে হবে সরকার? কিছু তো বলুন। আপনারা গল্প শুনতে ভালোবাসেন? নিস্তব্ধতা গ্রাস করে পুরো অডিটোরিয়াম হলটাকে। পিন ড্রপ সাইলেন্স এমন কথা শুনে। আজ তাহলে আপনাদের একটা গল্পই বলি, মন দিয়ে শুনবেন কিন্তু। আর যদি শুনতে ইচ্ছে না হয়, তাহলে তৎক্ষণাৎ আমাকে থামিয়ে দেবেন আপনারা। উপস্থিত অতিথিবর্গের চোখে মুখে বিস্ময় ফুটে ওঠে। আকাশ শুরু করে। কাটোয়ার এক বর্ধিষ্ণু গ্রাম। সেখানকার আভিজাত্যপূর্ণ বনেদি বাড়ি হলো চ্যাটার্জি বাড়ি। এক ডাকে সকলেই চেনেন। এককালে জমিদার বাড়ি স্মারক বহন করে চলেছে বিশাল বাড়িখানার খিলান ও গম্বুজগুলো। বহু বছর অতিক্রান্ত হওয়ার পরে বনেদিয়ানায় খানিক ভাটা পড়েছে ঠিকই, তবুও বিভিন্ন পারিবারিক পুজো পার্বণ ও সামাজিক উৎসবগুলোই জাঁকজমক চোখে পড়ার মতো। বংশের প্রায় সকলেই এখন বিদেশে অথবা ভারতের প্রসিদ্ধতম শহরগুলিতে কর্মসূত্রে সেটেলড। অখিলেশ চ্যাটার্জি পূর্বপুরুষের ভিটেখানি তার পরিবারকে নিয়ে আগলে পড়ে আছেন। তার 3 পুত্র ও 1 কন্যা। কনিষ্ঠ পুত্র ছাড়া বাকি সকলেই স্বস্বক্ষেত্রে যথেষ্ট উজ্জ্বল। অখিলেশবাবুর অসহায়তার অন্যতম কারণ কনিষ্ঠ পুত্র বিমান। সৃষ্টি ছাড়া বলতে যেটা বোঝায়, তার মধ্যে সেই সমস্ত বদগুণই বিদ্যমান। লেখাপড়ায় যথেষ্ট মেধাবী হওয়া সত্ত্বেও উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনায় ইতি। মদ ও জুয়ার থেকে আড্ডা, ঝামেলা যেখানে, তার উপস্থিতিও সেখানে। তাকে নিয়ে অখিলেশবাবু ও তার স্ত্রী অনুরাধা দেবীর নাজেহাল অবস্থা। সন্তান তো, তাই ফেলে দিতেও পারেন না। বিমানের সাথে বাবার মতবিরোধ লেগেই থাকে। এত কিছু বদগুণের মধ্যেও একটা ভালো গুণ তার মধ্যে বর্তমান। বিমান একজন ভালো মনের মানুষ। পারিবারিক জিনগত কারণে সুদর্শন সুপুরুষ চেহারা তার। এদিকে দুর্গাপূজার আর খুব বেশি দেরি নেই। চ্যাটার্জি বাড়িতে আয়োজন তুঙ্গে। বন্ধুদের পাল্লায় পড়ে বিমানের মনে হঠাৎ নিষিদ্ধ পল্লীর হাতছানি। চল না, একবার ঘুরে আসবে। না রে, বাবা যদি জানতে পারে। জানিস তো কেমন রাগী মানুষ। চল চল, কিচ্ছু হবে না। কেউ কিছু জানতেই পারবে না, কাক পক্ষিতেও টের পাবে না। খানিক ইতস্তত করলো বন্ধুদের জেদের কারণে বিমান তাদের সঙ্গী হলো। অদ্ভুত লাগে জায়গাটা। খুব উৎকট পারফিউমের গন্ধ। রং মেখে মেয়েরা দাঁড়িয়ে। বিমান আড়ষ্ট, অপ্রস্তুত। কি গো কার্তিক ঠাকুর, প্রথম বুঝি? এসো এসো। একজন বয়স্ক মোটা মহিলা, সকলের কাছে মাসি নামেই পরিচিত। আরও কুঁকড়ে যায় বিমান। লজ্জা পাচ্ছ বুঝি? চেহারাটা তো খাসা, মুখে চটুল হাসি। বিমানের মুখে কোনো কথা নেই। আচ্ছা,
তোমার পছন্দ মতো একজনের কাছে নিয়ে যাচ্ছি, দেখবে তোমার খুব ভালো লাগবে। মাসি বিমানকে একটা ঘরে নিয়ে যায়, ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। বেশ শান্ত ছিমছাম সাজানো ঘরটা, নাকে আসে মিষ্টি ধূপের সুগন্ধ। আওয়াজ হতেই খাটে বসে থাকা একটি মেয়ে বিমানের দিকে ফিরে তাকায়। বিমান অপলক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকে দেখছে। সুগভীর টানা টানা তার দুই চোখ, অপূর্ব। দূরে দাঁড়িয়ে কেন, কাছে আসুন। বিমানকে আহ্বান জানায় মেয়েটি। বিমান এগিয়ে যায়। কে তুমি? কেন, জানেন না আমার পরিচয়? ওটা তো তোমার ছদ্মবেশ, তুমি আসলে কে? আমি জানতে চাই তোমার প্রকৃত পরিচয়। আপনি তো ভারী অদ্ভুত মানুষ, যে কারণে এসেছেন। বিমান মেয়েটির ঠোঁটে আঙুল চাপা দিয়ে মাঝপথে তাকে থামিয়ে দেয়। সুগভীর বাগ্ময়তাপূর্ণ দুই চোখ নিয়ে মেয়েটি বিমানকে দেখতে থাকে। আজ থেকে তোমার নতুন নামকরণ হলো মাধবী। মাধবী? হ্যাঁ, সুগন্ধি মাধবী। রাতের নিস্তব্ধতায় যে সুগন্ধ ছড়ায়, দুর্গন্ধের সাথে যার বাস প্রতিনিয়ত, সে কিভাবে সুগন্ধ ছড়াতে পারে সেটা বলতে পারেন? মেয়েটার মুখে ফুটে ওঠে বেদনার হাসি। পাঁকেই যে পদ্ম ফোটে, জানো না বুঝি? ওই সব কিছু গল্প, কবিতা, উপন্যাসেই ভালো, বাস্তবে এসে সব কিছু তেতো হয়ে যায়। আর একটি কথাও নয়, একদম চুপ। নিষিদ্ধ পল্লীতে বিমানের যাতায়াত নিয়মিত হয় মাধবীর নিকট সুগন্ধ আস্বাদনের কারণে। আজ সপ্তমী, দেবী দুর্গা মায়ের আগমন। দরজায় বিমান, পাশে নববধূ রূপে মাধবী। অখিলেশবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ে। অনুরাধা দেবী হতবাক। অখিলেশ ঘোষণা করলেন, গৃহত্যাগী হও। অনুরাধা দেবীর কাতর অনুরোধে ঘরছাড়া করতে পারলেন না। স্থান হলো দোতলার ছোট্ট একটা ঘরে। খবর কখনো চাপা থাকে না। কয়েকদিনের মধ্যেই মাধবীর অতীত দাবানলের মতো ছড়িয়ে পড়ল। অখিলেশবাবুও অনুরাধা দেবীর একটাই চিন্তা, এই আপদকে কিভাবে ঘাট থেকে নামানো যায়। বিমান নিজেকে আস্তে আস্তে মাধবীর ভালোবাসায় পুরোপুরি বদলে ফেলতে লাগলো। এখন সে এক গৃহমুখী পুরুষ, আর মাধবী বিমানের ভালোবাসায় নিজেকে আরও বিকশিত করতে লাগলো। তার অসাধারণ সুঘ্রাণে বিমান নিজেকে হারিয়ে ফেলত। অলক্ষ্যে অদৃষ্টের লিখনে হয়তো অন্য কিছুই লিপিবদ্ধ হয়েছিল। অনুরাধা ও অখিলেশের মাধবীকে পৃথিবী থেকে সরানোর ষড়যন্ত্রের শিকার হয়ে গেল বিমান, নাটকীয়ভাবে। মাধবীর জন্য রাখা বিষ মাখানো দুধ পান করল বিমান। তীব্র বিষের জ্বালায় মৃত্যুর কোলে ঢলে পড়ল বিমান। যাকে দেখতে পারি না তার সব কিছুই মন্দ। অদ্ভুতভাবে বিমানের মৃত্যুর সব দায় এসে চাপল মাধবীর মাথায়। ভাতার খাকি, শয়তানি, বেশ্যা, বিশেষণগুলো তো বিনামূল্যে। অভাগানীর ঘর বাঁধা স্বপ্ন বুঝি শেষ হলো। একটা স্বপ্নের অপমৃত্যু। বিতাড়িত মাধবী। এবার অসহায় নিঃস্ব মাধবী, স্বামী শোকে কাতর। এখন সে একাও নয়, বিমানের ভালোবাসার অঙ্কুর তার মধ্যে সঞ্চারিত যে। বিধাতাও কি নির্মম, যার আশ্রয়ের ভীষণ প্রয়োজন এখন, আবার তার মধ্যেই আশ্রয় নিয়েছে ছোট্ট একটা প্রাণ। তার আর বিমানের ভালোবাসার ফসল। তাকে যে বাঁচতেই হবে, তার সন্তানের জন্য, বিমানের সন্তানের জন্য। চারিদিকে কুপ্রস্তাব, লোলুপ চাহনি। একলা মেয়ে সে, কী করবে এখন? চারদিকে শূন্যতা ভরা নিকষ অন্ধকার। চাইলে সে পুরনো জীবনে ফিরে যেতে পারত, কিন্তু যে পঙ্কিল জীবন থেকে বিমান তাকে মুক্তি দিয়েছিল সেখানে আর নয়। হাত পেটা খেয়ে ভিক্ষে করে, রোদ জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কেটে গেল 2-1 মাস। নরপিশাচের দল ছিঁড়ে খেতে চায়, নিজে বাঁচতে আর পেটেরটাকে বাঁচাতে অস্থির অবস্থা তার। এইভাবে তো আর পেরে ওঠা সম্ভব নয়। একদিন চেপে বসলো কাটোয়া থেকে বাঁকুড়াগামী এক বাসে। অদৃষ্ট তাকে কোথায় নিয়ে চলেছে সে নিজেও জানে না। বাঁকুড়া বাস স্ট্যান্ডে সে যখন পৌঁছালো তখন বিকেল। অবিন্যস্তর মতো ভ্রাম্যমান মাধবীকে কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছিল চাওয়ালি মালতী। আহা, দেখে বড় মায়া হয়। হাতছানি দিয়ে ডাকে, কি নাম বাছা তোমার? মাধবী। এখানে কোথায় যাবে বাছা? এই ভর সন্ধ্যায় ভরা পোয়াতে মানুষ তুমি। জায়গাটা সন্ধ্যার পর নিরাপদ নয় বাছা, দুষ্ট লোকের দখলে চলে যায় জায়গাটা। আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই দিদি। দিদি? আহা, মেয়েটার মুখের দিদি ডাকটা মালতীকে তার মৃত বোনটার কথা মনে পড়িয়ে দিল। সে কোন ছোটবেলায় 2 দিনের জন্য মারা গিয়েছিল।
তুই থাকবি আমার কাছে বোন? দিদি বলে ডেকেছিস যখন, তখন আজ থেকে তুই আমার সত্যিকারের বোন। মাধবীর চোখের জল, পা ছুঁয়ে প্রণাম করতে যায় মালতীকে। দূর পাগলি, পায়ে নয়, বুকে আয় বোন আমার। মালতীর স্নেহছায়া অঞ্চলে মাঝে স্থান পেল মাধবী। মালতীর বর আবার আগাগোড়া এক মাতাল, বর্বর মানুষ। মাঝে মাঝে মালতীর কাছে আসে আর চোটপাট শুরু করে। সেদিন মালতীর বর এসে মাধবীকে দেখে দু চোখ চকচক করে ওঠে। এটা কে রে মালতী? খাসা মাল এক্কেবারে। আমার বোন, একদম বাড়াবাড়ি করবি না, বলে দিলাম, ফল ভালো হবে না। মালতীর রণচণ্ডী মূর্তির সামনে তখনকার মতো চুপসে যায় ঘনা। মালতী মনে মনে আশঙ্কার প্রহর গোনে। ঘনার নজরে যখন এসেছে মাধবী, তখন না জানি কি হবে। ধীরে ধীরে কেটে যাচ্ছিল দিনগুলো। মাধবীর প্রসবের দিন ঘনিয়ে আসতে থাকে। এরই মধ্যে সেদিন সন্ধ্যা থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি। গভীর রাত্রে মাধবীকে প্রচণ্ড জোরে ঠেলা দিয়ে তুলতে থাকে মালতী। ওঠ বোন, ওঠ। কি হয়েছে দিদি? তোমাকে এত উতলা লাগছে কেন দিদি? নতুন কোনো বিপর্যয়ের আশঙ্কায় কেঁপে ওঠে মাধবীর বুকটা। শিগগিরই পালা তুই, ঘনা আর ওর দলবল আসছে। পাষণ্ডটা তোকে বিক্রি করে দেবে বলে। ঘনা একা হলে আমি বুঝে নিতাম, ও দলবল বেঁধে আসছে। তুই পালা। কোথায় যাব দিদি? ভয়ার্ত গলায় বলে ওঠে মাধবী। এখান থেকে বেরিয়ে সোজা দক্ষিণ দিকে যাবি। 1/2 কিলোমিটার গেলেই একটা আশ্রম দেখতে পাবি। পাঁচিলের ফাঁক গুলে ভিতরে ঢুকে যাবি। আর ভাবতে হবে না, কেউ তোকে আর ছুঁতেও পারবে না। মাধবী বেরিয়ে পড়ে উদ্ভ্রান্তের মতো ছুটতে থাকে। অঝোর ধারায় বৃষ্টি মাথায় করে সে ছুটে চলেছে, বিরামহীন। অদৃষ্ট যেন তার কানে কানে ফিসফিস করে বলে ওঠে, হতভাগী, তোর আশ্রয়গুলো বড্ড ক্ষণস্থায়ী। আবার আশ্রয় পেয়ে হারালি বুঝি? যা, আবার বাঁচার আর বাঁচানোর লড়ে সামিল হবি। যা মুখপুরি। দেখা যায় আশ্রমটা। একটা জায়গায় পাঁচিলের ফাঁক গুলে সে ঢুকে পড়ে ভিতরে। তাকে তো বাঁচতে হবে, হেরে গেলে চলবে না। একটা কুঁড়ে ঘরের বারান্দা, সেখানেই সিক্ত বসনে অবসন্ন শরীর নিয়ে শুয়ে পড়ে মাধবী। পরদিন সকালে। তুমি কে মা? এখানে এভাবে শুয়ে আছো, কি হয়েছে তোমার? অচেনা কণ্ঠস্বরে চোখ মেলে তাকায় মাধবী। সামনে দাঁড়িয়ে এক অচেনা সৌম্যদর্শন পুরুষ। অজানা আশঙ্কায় পুনরায় কেঁপে ওঠে মাধবী। ভয় নেই মা, সব খুলে বলো আমাকে। প্রাথমিক আড়ষ্টতা কাটিয়ে পুরুষটির মধুর অভয়বাণীতে মাধবীর বুকে বল আসে। নিজের সমস্ত কিছু ব্যক্ত করে সে সৌম্যদর্শন পুরুষটির কাছে। সব কিছু শোনার পর, আমি এখানের আশ্রম প্রধান, কোনো চিন্তা নেই তোমার মা। আজ থেকে তুমি এখানেই থাকবে। একটাই অনুরোধ, কখনো আশ্রমের বাইরে বেরোবে না, খুব প্রয়োজন ছাড়া। মাধবীর মাথার উপর আবার একটা আশ্রয়, জানে না ক্ষণস্থায়ী কিনা। গাছগাছালিতে ভরা আশ্রমের পরিবেশ বড় সুন্দর, মনোরম। এখানে সকাল হয় পাখিদের মিষ্টি কলকাকলি শুনে, আর সন্ধ্যা হয় তাদের ফিরে আসার কলকাকলিতে, বড় মধুর। যথাসময়ে আশ্রমের হাসপাতালেই মাধবী এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয়। ছেলের মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাধবী। তোকে পৃথিবীর আলো দেখানোর জন্য কত লড়াই, সে পেরেছে। বিমানের বংশধরকে নিয়ে আসতে পেরেছে, সব বাধা অতিক্রম করে। বিমান নতুন রূপে ফিরে এসেছে তার কাছে, তার খোকন হয়ে। চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে নিজের অজান্তেই। আশ্রম প্রধানের স্নেহ সান্নিধ্যে বড় হতে থাকে ছেলেটি। মাধবীও তার সন্তানের লড়াই বুঝে শেষ হলো? জীবন উত্তর খুঁজে চলে। মালতী মাঝে মাঝে আসে মাধবীও তার ছেলের সাথে দেখা করতে। কয়েকটা বছর সুন্দরভাবে কেটে গেল। মাধবী উদয়াস্ত পরিশ্রমে ডুবে থাকতো আশ্রমের কাজে। ছেলেকে বড় করতে হবে তো। অক্লান্ত পরিশ্রমের ফলে আস্তে আস্তে শরীরে ভাঙন দিতে লাগলো। দীর্ঘদিনের শরীরের প্রতি অত্যাচার শরীর যেন নিতে পারছে না। কয়েক বছর আগেই শুরু হয়েছিল বুকের ব্যথা। প্রতিনিয়ত সেটা বৃদ্ধি লাভ করেছে। খোকনের 8 বছর বয়সে মাধবী হঠাৎ করে ইহলোকের মায়া ত্যাগ করল। পুনরায় নিকষ অন্ধকার। জীবনের উপর কি যবনিকা? হয়তো পুনরায় বিধাতার পরিহাস। বিধিলিপি দক্ষ হাতে আঁচড় কাটে ললাটে। 8 বছরের খোকন, কে দায়িত্ব নেবে তার? এগিয়ে এলো খোকনের চাওয়ালি মালতী মাসি। আপন করে নিল খোকনকে। মালতীর বুকের ওমে নিবিড় আশ্রমের সুবাস। সেও যে তার মা মাধবীর জীবন দেয়নি,
অসহায় খোকনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল মালতী। ততদিন মাতাল ঘনাও মরেছে, ঝাড়া হাত পা এখন মালতীর। চায়ের দোকান চালিয়ে খোকনকে বড় করে তোলার পণ। প্রতিটি পরীক্ষাতেই খোকন প্রতিবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। জীবন এগিয়ে চলে দুর্বার গতিতে। মালতী তার কষ্টের জীবনে লেশমাত্র আসতে দেয় না খোকনের জীবনে। নিজে না খেয়ে আধ পেটা খেয়ে খোকনের সামনে তুলে ধরে দুধের গ্লাস, ফলের বাটি, ভরপেট খাবার। বড় আদরের ধন, মরুভূমির মরুদ্যান। স্কুলের পড়া শেষ করে সাইকোলজিতে অনার্স নিয়ে কলেজে ভর্তি হলো খোকন। কলেজেই আলাপ রিমলির সাথে। অন্তর্মুখী মুখচোরা খোকনের প্রতি অদ্ভুত এক আকর্ষণ অনুভব করে রিমলি। পারতপক্ষে সবার থেকে দূরত্ব বজায় রেখে চলা খোকনের প্রতি অনুভব করত অন্যরকম এক ভালো লাগা। ধীরে ধীরে আলাপ গভীর হতে থাকে। ভালো লাগাটা ভালোবাসায় পর্যবসিত হতে সময় নেয়নি। খোকনের জীবনে আরও এক শীতল ছায়া। রিমলিকে জীবনের যন্ত্রণার কষ্টের গ্লানির কথাগুলো বলে হালকা হতো খোকন। পরম মমতায় তাকে আগলে রাখত রিমলি। মা, মাসি ও রিমলি, অদৃষ্টের আবর্তন চলমান। কলেজের দিনগুলো শেষ। এবার কি করবে, কিছু ঠিক করলে? ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে। রিমলি প্রশ্ন করে খোকনকে। না, কিছু ঠিক করিনি, ভাবছি একটা চাকরির চেষ্টা করব। চাকরি? এখনও তো তোমার এমএসসিটা বাকি। চাকরি করলে পড়াশোনাটা কন্টিনিউ করবে কিভাবে? পড়াশোনা আর কি করে করব বলো? মাসির বয়স হচ্ছে, কষ্টটা চোখের সামনে দেখতে পাই। যদি একটা চাকরি বাকরি পাওয়া যায় তাহলে মাসির কষ্ট দূর হবে। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার উপর ছেড়ে দাও। তুমি তোমার পড়াশোনাতে মনোযোগ দাও। তুমি আর কত করবে? আমার খুব খারাপ লাগে রিমু। এত মেধাবী ছাত্রী ছিলে তুমি, আমার জন্য তোমার ভবিষ্যৎটা শেষ হয়ে গেল। এসব ভেবে তোমাকে মাথা খারাপ করতে কে বলেছে? কিছুই তো করতে পারিনি গো। অনেক কিছু করা এখনো বাকি, একসাথে পথ চলা বাকি আছে যে। তুমি সত্যি দেবী রিমু। আর কি ছাড়ো, মানুষের জন্য কাজ করতে চাও তো? ব্রতটা যেন মনে থাকে। আজ মাসির কাছে নিয়ে যাবে আমায়, ঠিক আছে? যথা আজ্ঞা, আদেশ শিরোধার্য। খোকনের বস্তির কুঁড়ে ঘরে বড়লোকের আদরের দুলারি রিমলি। রিমলি মালতীর পায়ে হাত দিয়ে প্রণাম করে। প্রথম দেখাতে ভালো লেগে যায় মালতীর রিমলিকে। কি নাম তোমার মা? রিমলি। ভারী মিষ্টি নাম। বলি কি, আমি তো বুড়ো হচ্ছি, তাড়াতাড়ি এসে খোকনের দায়িত্বটা নাও দেখি এবার, আমি নিশ্চিন্ত হই। লজ্জায় মুখ নামিয়ে নেয় রিমলি। আসার সময় মালতীর হাতে গুঁজে দেয় কিছু টাকা। এ কী করছিস মা? আমার মা নেই, ধরে নাও। মাকে মেয়ে হিসেবে দিলাম ভালোবেসে। মালতী বিমূঢ়। দিন যায়। রিমলি যেন খোকনের জীবনের সমস্ত অন্ধকার ঘুঁচিয়ে দেওয়ার ব্রত নিয়ে এসেছে। খোকনের এমএসসি পড়ার খরচ, অশক্ত মালতীর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে, তার নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা না করেই। জীবন এগিয়ে চলে নিজের ছন্দে। খোকনের এমএসসি কমপ্লিট। শোনো, এই বিজ্ঞাপনটা দেখো, সাব ইন্সপেক্টর নিয়োগের। মানুষের জন্য কাজ করার শ্রেষ্ঠ সুযোগ। তুমি সাইন করে দাও, আমি সব রেডি করে নিয়েছি। যদি অন্য কোনো চাকরি? তুমি কি অন্য কিছু ভেবে রেখেছ? আমাকে বলনি তো। না, তা নয়। তাহলে? যদি ইউপিএসসি বা বিসিএস? মৃদু হাসে রিমলি। ওই সব চাকরিতে স্যালারি অনেক বেশি পাবে, কিন্তু প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবে তো? আমার বাবাও সাব ইন্সপেক্টর ছিলেন, দীর্ঘদিন থানার ওসিও ছিলেন। সেই সূত্রে আমি জানি একজন সাব ইন্সপেক্টর লোকাল লেভেলে কতটা পাওয়ারফুল। তুমি আইপিএস হয়ে ওই মাটির কাছাকাছি কখনোই পৌঁছাতে পারবে না। একটা দূরত্ব সবসময় থেকে যাবে। এরপর তোমার সিদ্ধান্ত। আমি আর কি বলতে পারি বলো? রিমলির গলায় অভিমান ঝরে পড়ে। তোমার আদেশ আমি কখনো অমান্য করেছি রিমু? এই জীবন তো তোমাদের জন্য উৎসর্গীকৃত। শুধু ছোট্ট একটা জিজ্ঞাসা ছিল, সেটা ক্লিয়ার করে নিলাম। সারা জীবন এমনিভাবেই ভরসা অবিচল থাকে যেন। এইভাবেই থাকতে চাই তোমার সাথে ছায়া হয়ে। আমার রিমু। খোকন আশ্লেষে আবদ্ধ করে রিমিকে। সত্যি তুমি নারী, তোমার তুলনা তুমি নিজেই। নিজেকে শূন্য করে উজাড় করে শুধু অন্যকে সাজিয়ে দাও, ভরিয়ে দাও। প্রথমবারের চেষ্টাতেই কৃতকার্য খোকন। অনেক বড় বড় চাকরির হাতছানি অবলীলায় ত্যাগ করে পুলিশ বিভাগে সাব ইন্সপেক্টর পদে যোগ দিল খোকন। মালতীও আর দেরি করে না,
রিমলির বাবার মত নিয়ে এক শুভ দিন দেখে তাদের 4 হাত এক করে দিল। ভালোবাসা পূর্ণতা পায় বিবাহ বন্ধনে। 2 বছর পর রিমলির কোল আলো করে এলো তার ও খোকনের ভালোবাসার ফসল আরজু। ডিপার্টমেন্টে সকলের আশীর্বাদে খোকন তার অসাধারণ কর্মদক্ষতার ছাপ রেখে যেতে লাগলো। মা ও মাসির আশীর্বাদে আসতে লাগলো অসাধারণ সব সাফল্য। আর তার আদরে ডিমু তার সমস্ত শক্তির উৎস ও আধার এবং অনুপ্রেরণা। সব কিছুর ফলস্বরূপ আজকের এই অনুষ্ঠান। আকাশ চ্যাটার্জি টানা বলে যাওয়ার পর এবার থামে। অডিটোরিয়াম হল এতক্ষণে মন্ত্রমুগ্ধের মতো শুনছিল অসাধারণ এই কাহিনী। সেদিনে সেই খোকনই হলো আজকে আপনাদের সামনে উপস্থিত আকাশ চ্যাটার্জি। পিনড্রপ সাইলেন্স পুরো অডিটোরিয়াম হল জুড়ে। তারপরে করতালিতে মুখরিত চারিদিক। অন্তহীন সেই মুহূর্ত। তার মধ্যে কতটুকু পার্থিব আর কতটুকু অপার্থিব জানা নেই। সব মিলেমিশে একাকার। আকাশ চ্যাটার্জি চোখ দিয়ে নীরব ধারায় অশ্রু বইছে তখন। তার যন্ত্রণার কষ্টের অধ্যায়গুলো আজ চোখের বৃষ্টি হয়ে অবিরাম ধারায় নেমে আসতে চাইছে। নির্ভীক সৎ দায়িত্ববান পুলিশ অফিসারটি যেন ছেলেবেলার সেই ছোট্ট খোকনে পরিণত হয়েছে। স্মৃতির উঠোনে হাতড়ে চলে, খুঁজে চলে তার ছেলেবেলাকে। এক বড় বিচিত্র রূপ। আপনাদেরকে যে 3 জন নারীর কথা শোনালাম তার মধ্যে আমার মা আর জীবিত নেই। বাকি 2 জন মাসি ও রিমলি আজ উপস্থিত আছে এখানে। এরাই আমার জীবনের আদর্শ, আমার পথ চলার অগ্রদূত। তাদের অদম্য সাহস ও হার না মানা মনোভাবের জন্যই আজ আমি এখানে আসতে পেরেছি। তারা শক্তিরূপে আমার জীবনে বিরাজিতা। তাই তো বলে উঠি, যা দেবী সর্বভূতেষু শক্তিরিপুনে সংস্থিতা, নমস্তস্য 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 নম নম। সকলের চোখ চলে যায় সামনের সারিতে উপবিষ্ট এক প্রবীণা ও এক নবীনার দিকে, সাথে 6 বছরের ফুটফুটে এক শিশু। নবীনা ও প্রবীণার চোখেও নীরব ধারায় অশ্রু প্রবাহমান। আকাশ এগিয়ে যায় সেই দিকে। মালতীর পায়ে হাত দিয়ে প্রণাম করে আকাশ। মালতী আকাশের চিবুক ছুঁয়ে আদর করে দেয়। রিমলিকে আকাশ জড়িয়ে ধরে সকলের সামনেই। সব কিছু যে আজ বাঁধ ভাঙা, ঠেকায় কার সাধ্য। বাবা, আমি বড় হয়ে তোমার মতো পুলিশ অফিসার হব, আদুরে গলায় আরজু বলে ওঠে। আকাশ তার আত্মজ আরজুকে কোলে নিয়ে আদরে আদরে ভরিয়ে তোলে। মুখ গুঁজে দেয় তার ছোট্ট শরীরটার আনাচে কানাচে। হয়তো কখনো না পাওয়া সেই বাবা বাবা ঘ্রাণটা প্রাণ ভরে আস্বাদন করছে সে। এই দৃশ্য দেখে পুনরায় করতালিতে মুখরিত চারিদিক। এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকেন সকলে। সকলের জীবনের গল্পগুলো হয়তো একই রকম হয় না, তবু হেরে যাওয়ার পরও বারবার ফিরে আসাটা হয়তো চিরসত্য। ফিরে যে আসতেই হয়, তাই না? জীবন মানেই তো একটা উপন্যাস, যার প্রতিটি পাতায় লিপিবদ্ধ হয় হাজার হাজার লড়াইয়ের গল্প। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।